গ্রামে মধুমিতা তার কাকা কাকির সঙ্গে বসবাস করে। তার বাবা মা অনেক ছোটবেলায় মারা যায়, তাই তার বাবার যত সম্পত্তি ছিল সব তার কাকা নিজের নামে লিখে নেয় এবং এতিম মেয়ে মধুমিতাকে অত্যাচার করে। তারা তাদের বাড়ির সমস্ত কাজ মধুমিতাকে দিয়ে করাতো। এমনই একদিন। কিরে মধুমিতা, তোর আজকে রান্না করতে এত সময় লাগছে কেন? তোকে আমি কতবার বলেছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব রান্না শেষ করতে। তিয়াশা এখন কলেজে যাবে, ওর কি খাওয়া লাগবে না নাকি? আসলে কাকিমা, আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু সময় লেগেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার রান্না প্রায় শেষ, বনুকে আমি খাবার দিয়ে দিচ্ছি। এরপর মধুমিতা তাড়াতাড়ি রান্না শেষ করে তিয়াশাকে খাবার খেতে দেয়। এভাবেই তার সকালটা শুরু হতো। তারপর সে সমস্ত বাড়ি পরিষ্কার করে এবং সকল নোংরা জামা কাপড় কেচে দেয়। এমনই একদিন মধুমিতার কাকিমা তার স্বামীকে বলে, এই শোনো, তোমাকে আমি কতবার বলেছি যে আমার ঘাড় থেকে এই আপদটাকে নামাও। তুমি কি আমার কথা শুনতে পাও না, নাকি শুনেও না শোনার ভান করো? তুমি এসব কি বলছো? আমি তোমার কথা শুনবো না কেন? কিন্তু তুমি তো তোমার নিজের ভালো নিজেই বুঝতে চাইছো না। তুমি যাকে আপদ বলছো সেই মেয়েটাই কিন্তু তোমার বাড়ির সমস্ত কাজ করে দেয়। আর তাছাড়া ওকে যে আমি বিয়ে দেব তার জন্য তো অনেকগুলো টাকা লাগবে। এমনি এমনি তো ওকে কেউ বিয়ে করবে না। তোমাকে টাকা খরচ করে বিয়ে দিতে কে বলছে? আমার ভাইয়ের ছেলে রাহুলের সাথে বিয়ে দিয়ে দাও, কোনো টাকা লাগবে না। আর আমরা যদি ওকে বিয়ে না দেই তাহলে নানা মানুষ নানা রকম কথা বলবে। এমনিতেই ও অনাথ, ওকে বিয়ে দেওয়ার দায়িত্ব তো এখন আমাদেরই। কিন্তু তুমি যার কথা বলছো ও তো নেশা করে আর সেরকম কোনো কাজও করে না। ওর সাথে মধুমিতাকে বিয়ে দেওয়া কি ঠিক হবে? আর মধুমিতা হয়তো এ বিয়েতে রাজি হবে না। ওকে রাজি করানোর দায়িত্ব আমার ওপরে ছেড়ে দাও। আর তুমি ওকে নিয়ে এত টেনশন করছো কেন? ওর যা ইচ্ছে হোক, ও তো তোমার নিজের মেয়ে না। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর পরের দিন মধুমিতাকে তার কাকিমা বিয়ের কথা বলে। তখন সে রাহুলের কথা শুনে তার কাকিমাকে বলে, কাকিমা, তোমাদের বাড়ির এক কোণে আমাকে ঠাঁই দাও, তাও ওই নেশাখোর ছেলের সাথে আমাকে বিয়ে দিও না। আমি ওই ছেলের কাছে থাকলে মরে যাব। তুই মরবি কি বাঁচবি সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বাড়িতে তোকে আর রাখতে পারবো না। তুই রাজি না থাকলেও তোর রাহুলের সাথেই বিয়ে হবে। এই বলে তার কাকিমা চলে যায়। এরপর মধুমিতা তার কাকুর কাছে অনেক অনুরোধ করে যেন তাকে রাহুলের সাথে বিয়ে না দেয়, কিন্তু তারা কোনো কথাই শোনে না। কিছুদিনের মধ্যে মধুমিতাকে জোর করে রাহুলের সাথে বিয়ে দেয়। আর তার কাকিমা বলে সে যেন আর কোনোদিন এই বাড়িতে না আসে। এরপর মধুমিতা তার শ্বশুর বাড়ি চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, এই শোনো না, আমার শরীরটা ভালো লাগছে না, অনেক বমি বমি লাগছে, একটু ওষুধ এনে দাও না। কি বলছিস? তোকে আমি ওষুধ এনে দেব? আমার কি টাকার গাছ আছে? ঠিকভাবে খাবারই খেতে পারি না, আবার ওষুধ আনতে বলছে। আমার ওষুধ আনতে এত টাকার মায়া হচ্ছে? দিনের পর দিন যে মদ খেয়ে টাকা নষ্ট করো, তখন কি এসব মনে পড়ে না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। এই বলে রাহুল মধুমিতাকে অনেক মারতে থাকে। তারপরে সে সেখান থেকে চলে যায়। আমি এখন কি করব? আমার জীবনটা একদম শেষ করে দিল আমার কাকা কাকি। কি দোষ ছিল আমার? তারা কেন আমার সাথে এমন করলো? এভাবেই মধুমিতা কাঁদতে থাকে। মধুমিতা যখনই রাহুলের কোনো কথা শুনতো না বা তার কোনো কথার জবাব দিত, তখনই রাহুল মধুমিতাকে অনেক মারতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং মধুমিতা গর্ভবতী হয়। মধুমিতা গর্ভবতী হওয়ায় রাহুল একদম খুশি ছিল না, তাই তাকে আরও বেশি নির্যাতন করতে থাকে। এভাবেই কয়েক মাস পর মধুমিতার প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যায়। আর তার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। কি গো, মেয়েটা হওয়ার পর থেকে একবারও তো ওকে কোলে নিলা না। তুমি তো ওর বাবা, তোমার কি ওর জন্য মায়া হয় না? কিসের মায়া? এই মেয়ের জন্য আবার আমার মায়া থাকবে কেন? আমি কোনো বাচ্চাই চাইনি তোর কাছে। তারপরেও যখন হলো তখন আমি একটা ছেলে চেয়েছিলাম, সেটাও তো দিতে পারলি না। এই অভাবের সংসারে একটা আপদ নিয়ে এসেছে। এ কি বলছো তুমি? আমার এইটুকু মেয়েকে আপদ বলছো?
তুমি কেমন মানুষ? তুমি কি কিছু বোঝো না যে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে সেটা একমাত্র আল্লাহ ঠিক করবে, এটা আমাদের হাতে থাকে না। এই, আমাকে কোনো জ্ঞান দিতে আসিস না। তুই তোর মেয়েকে জন্ম দিয়েছিস, এবার ওর দায়িত্ব তোর। কিভাবে ওকে বড় করবি সেটা তোর ব্যাপার। আমি ওর জন্য একটা টাকাও খরচ করতে পারবো না। এই বলে রাহুল চলে যায়। এটা কি বলে গেল এই মানুষটা? আমি এখন আমার মেয়ের খাবার পোশাক এগুলো কি করে ব্যবস্থা করব? একবার কি কাকুর কাছে যাব? না না, কখনোই না। আমার জন্য যখন আমি ও বাড়িতে কখনো যাইনি, তখন আমার মেয়ের জন্য তো যাবই না। আমি নিজে কাজ করে আমার মেয়েকে বড় করব। যেমন কথা তেমন কাজ। সে তার মেয়েকে নিয়ে একটা বাড়িতে কাজ করতে লাগে। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর সে দেখে তার ওইটুকু মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করা সম্ভব না। তাই সে কাজটা ছেড়ে দেয়। তারপর তার জমানো টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ করতে লাগে। এভাবেই কেটে যায় 5 বছর। মা, ও মা, আমাকে তুমি স্কুলে ভর্তি করে দেবে না মা? আমার সব বন্ধুরা স্কুলে যায়, আমারও খুব ইচ্ছে করে ওদের সাথে স্কুলে যেতে। হ্যাঁ মা, তুমিও স্কুলে যাবে, কিন্তু আর কিছুদিন পরে। আমার হাতে কিছু সেলাইয়ের কাজ আছে, সেগুলো শেষ হলে অনেকগুলো টাকা পাবো। সেই টাকা দিয়ে তোমাকে স্কুলে ভর্তি করে দেব, কেমন? ঠিক আছে মা, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি এখন বন্ধুদের সাথে খেলতে গেলাম। ঠিক আছে মা, যাও, কিন্তু বেশি দেরি করো না, সন্ধ্যার আগেই চলে এসো। এরপর মধুমিতার মেয়ে পিঙ্কি খেলা করতে চলে যায়, আর মধুমিতা সেলাইয়ের কাজ করে আর বলে, আমার যে করেই হোক কালকের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। আর এই কথা পিঙ্কির বাবাকে জানানো যাবে না, জানলে প্রতিবারের মতো সব টাকা নিয়ে নেবে। তখন আর মেয়েকে স্কুলে ভর্তি করতে পারবো না। কি রে, তোর নাকি কাজ শেষ? টাকাগুলো দে, কোথায় রেখেছিস? টাকা? আমার তো কাজ এখনো শেষ হয়নি, আমি টাকা পাবো কোথায়? তোমাকে এসব মিথ্যে কথা কে বলে? আমাকে কেউ মিথ্যে বলেনি, তুই আমাকে মিথ্যা বলছিস। দে বলছি টাকাগুলো, আমার মাথা গরম করিস না। আমি তো বলছি আমার কাছে কোনো টাকা নেই, তাই খুঁজে লাভ নেই। ও, তার মানে সোজা কথায় কাজ হবে না। শেষবারের মতো বলছি, তুই টাকাগুলো দিবি কি দিবি না? আমি এই টাকাগুলো দিতে পারবো না। পিঙ্কিকে স্কুলে ভর্তি করতে হবে, তার পড়াশোনা করার খুব ইচ্ছে। তাই দয়া করে এইবারের টাকাগুলো নিও না। এরপরে আমি বেশি করে কাজ করে তোমাকে সব টাকা দিয়ে দেব। তার মানে তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? দাঁড়া, তোর আজকে হচ্ছে। এই বলে রাহুল মধুমিতাকে খুব মারতে থাকে। এমন সময় সেখানে পিঙ্কি আসে আর বলে, বাবা, তুমি মাকে কেন মারছো? মা কি করেছে? মাকে ছাড়ো বলছি, মার অনেক ব্যথা লাগছে। এই কথা শুনে রাহুল আর মধুমিতাকে মারে না। তাহলে তোর মাকে টাকা দিতে বল, না হলে আরও মারবো। মা, তুমি বাবাকে টাকাগুলো দিয়ে দাও। আমি জানি তুমি আমাকে স্কুলে ভর্তি করার জন্য টাকাগুলো দিচ্ছ না। আমার জন্য তোমার কষ্ট করতে হবে না মা, আমি স্কুলে ভর্তি হতে চাই না। এই শুনেছিস, তোর মেয়ে এতদিনে একটা ভালো কথা বলেছে। আর শোন, একে পড়াশোনা করিয়ে কি করবি? এ জীবনে কিছু করতে পারবে? যদি আমার ছেলে হতো তাহলে পড়াশোনা করাতাম। এ মেয়ে তো দুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, পড়াশোনা করিয়ে আমার লাভ কি? এই বলে রাহুল টাকা নিয়ে চলে যায়। মারে, এখন আমি তোকে কিভাবে স্কুলে ভর্তি করে দেব মা? আমার কাছে তো আর একটা টাকাও নেই। আমি স্কুলে ভর্তি হতে চাই না মা, তুমি কান্না করো না। আরে, আমার কাছে তো একটা চেন আছে, যেটা ছোটবেলায় আমার বাবা দিয়েছিল। আমি এই চেনটা লুকিয়ে রেখেছিলাম। আজ আমার মেয়ের প্রয়োজনে বাবার শেষ স্মৃতিটুকু বিক্রি করতে হবে। বাবা, আমাকে তুমি মাফ করে দিও, আমি খুবই অসহায়। আজ আমার পাশে কেউ নেই, তাই তোমাকেই আমার পাশে দাঁড়াতে হবে। এরপর মধুমিতা চেনটা বিক্রি করে সেই টাকা দিয়ে তার মেয়েকে স্কুলে ভর্তি করে, আর পিঙ্কি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগে। এভাবেই কেটে যায় আরও 15 বছর। পিঙ্কি এখন পড়াশোনা শেষ করে পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। এভাবেই একদিন, মধুমিতা, আমাকে টাকা দে তাড়াতাড়ি, আমার খুব দরকার। আমার কাছে কোনো টাকা নেই,
তোমার লজ্জা করে না বউয়ের কাছ থেকে টাকা ভিক্ষা চাইতে? এখনো তুমি বদলাবে না? মেয়েটার দিকে তাকিয়ে তো নিজেকে পরিবর্তন করতে পারো। তোর এসব ফালতু কথা শুনতে আসিনি আমি। এখন বাইরে যাব, তুই টাকাগুলো দে। বলছি তো আমার কাছে টাকা নেই, তুমি শুনতে পাচ্ছ না? তোমার যদি টাকার এত দরকার তাহলে নিজে কাজ করে টাকা নষ্ট করো। তোর দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে। দাঁড়া, তোর আজকে হচ্ছে। বাবা, কি করবে তুমি মাকে? একটু তো শান্তি দাও আমাদের। সেই ছোটবেলা থেকে দেখছি তুমি মাকে শুধু মারো, অনেক অত্যাচার করো। কেন এমন করো? তুমি কি তোমার এই অভ্যাসটা ছেড়ে দিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারো না? ভালো একটা বাবা হতে পারো না? কি রে মধুমিতা, মেয়েকে তো ঠিক তোর মতোই বানিয়েছিস, বেশ গুছিয়ে কথা বলতে পারে। শোন, আমি তো তোর বাবা হতে চাই না। আমি চেয়েছিলাম ছেলে, কিন্তু পেলাম তোকে। এর জন্যই তো আমাদের এত কষ্ট। এ কি, তুমি মেয়েটাকে এসব কি বলছো? তুমি খুশি না হলেও আমার মেয়েকে পেয়ে আমি অনেক খুশি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছি আমি। তোর মেয়েকে নিয়ে তুই থাক, আমার কোনো মেয়ে লাগবে না। আমি টাকা চাইছি, টাকাগুলো আমাকে দিয়ে দে, আমি বাইরে যাব। এরপর রাহুল টাকাগুলো নিয়ে চলে যায় আর পিঙ্কি তার বাবার কথা শুনে কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেলে তার নামে একটা চিঠি আসে আর পিঙ্কি দেখে তার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তাই তার মাকে বলে, আমার স্বপ্ন পূরণ হয়েছে মা, চলো আমরা আর এ বাড়িতে থাকবো না। যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমার থাকার কোনো প্রয়োজন নেই। আমরা বাড়ি ভাড়া করে থাকবো, তারপর টাকা জমিয়ে একটা বাড়ি করব। হ্যাঁ চল, আমি চাই না আমার মেয়ের কষ্টের টাকায় কেউ নেশা করুক। তোর বাবা থেকেও নেই, কখনো বাবার ভালোবাসা পাসনি, আর এখন লাগবেও না। এরপর তারা রাহুলকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। রাহুল রাতে বাড়ি এসে তাদের দেখতে না পেয়ে বলে, এরা মা মেয়ে আবার কোথায় গেল? এদের দুজনের যে কি হয় মাঝে মাঝে বুঝি না। আচ্ছা, যা ইচ্ছা করুক, আমি ঘুমিয়ে পড়ি। এরপর রাহুল ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে কেউ নেই, তাই সে খাবার না খেয়ে বাইরে চলে যায়। এভাবেই বেশ কিছু মাস কাটে। রাহুল ধীরে ধীরে না খেয়ে অসুস্থ হয়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে শুরু করে। এভাবেই একদিন, এ কি বাবা, তুমি এখানে কেন এসেছো? আর আমাদের ঠিকানাই বা তুমি কোথায় পেলে? আমার এক বন্ধু তোদের এ বাড়িতে ঢুকতে দেখেছে, তাই আমি এখানে এসেছি। আমাকে তোরা মাফ করে দে মা, আমি অনেক ভুল করেছি। এটা আমি কি শুনছি? পিঙ্কি, মনে হয় এর নেশা করার জন্য টাকা লাগবে, তাই কিছু টাকা দিয়ে দে, চলে যাবে। না মধুমিতা, তুমি বিশ্বাস করো, আমি আর নেশা করি না। আমি শুধু তোমার কাছে আর পিঙ্কির কাছে ক্ষমা চাইতে এসেছি, আর কোনো উদ্দেশ্য নেই আমার। তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমি মরেও শান্তি পাবো না, তাই এলাম। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কারো কাছে শুনতে পারো যে আমি এখন নেশা করি কি করি না। আমার কিচ্ছু জানার দরকার নেই। আর তোমার মতো মানুষকে ক্ষমা? কখনোই না। তুমি এখন এখান থেকে যাও, তোমার মুখও আমি দেখতে চাই না। সারাটা জীবন আমাকে আর আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছো, চলে যাও এখান থেকে। এরপর রাহুল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন পিঙ্কি তার মাকে বলে, মা, আমার মনে হয় বাবা তার ভুল বুঝতে পেরেছে। তুমি তাকে ক্ষমা করে দাও মা, কারণ বাবার চোখে মুখে অনুতপ্তের ছায়া আছে। যত খারাপই হোক সে তো আমার বাবা, তার শেষ বয়সে মেয়ে হিসেবে তার পাশে থাকা আমার দায়িত্ব। তুই এত সহজে তোর পাষণ্ড বাবাকে ক্ষমা করে দিবি মা? তুমি বাবাকে একটা বার সুযোগ দাও, আমি দেখি বাবা সত্যি ভালো হয়েছে কিনা। এই বলে পিঙ্কি তার মায়ের অনুমতিতে তার বাবাকে এ বাড়িতে নিয়ে আসে আর তারা তিনজন একসাথেই থাকতে শুরু করে।